Hello dear student, Assalamu alaikum. I am Mashudujaman Kanon. Never think of yourself as weak if you can be one of the best personalities in the world. আজকে আমি তোমাদের দেখাবো যে এই উদ্দীপকগুলো কিভাবে থাকতে পারে সেই উদ্দীপকগুলো বিশ্লেষণ সহ এবং এখান থেকে কি কি প্রশ্ন টাইপ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে বলতে পারে যে এই যে যেমন দেখো পি কিউ আর এস চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 21, 17, 18। অথবা এই উদ্দীপকটাই দেখো এভাবে থাকতে পারে। আমরা একটা সারণী দেখতে পারি, এই সারণীর মধ্যে দেয়া থাকবে মৌল পারমাণবিক সংখ্যা, যেখানে পি কিউ আর এস দেয়া আছে এবং নিচে কিন্তু এরকম পারমাণবিক সংখ্যা দেয়া আছে। দেখো 11, 21, 17, 18, মানে এই বিষয়গুলো এখানে দেয়া আছে। আবার এই উদ্দীপকটাই আবার এভাবে থাকতে পারে। দেখো এই যে পর্যায় সারণীর কিছু অংশ দেয়া থাকবে, এখান থেকে কিন্তু আমাদের বুঝতে হবে যে আসলে এখানে কি বলছে। দেখো এই যে প্রথমে আমরা লক্ষ্য করি এটা ফ্লোরিন, তাহলে তার নিচে আর আছে। আমরা জানি ফ্লোরিনের নিচে কি থাকে? ক্লোরিন। তার মানে এই আর মৌলটি হলো ক্লোরিন। আর মৌলটি কি? ক্লোরিন, যার পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে এই সারির প্রথম মৌলটা কি? সোডিয়াম। তার মানে কি? পি মৌলটা হলো সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11। এবার দেখো সোডিয়ামের নিচে কি থাকে? পটাশিয়াম। তারপর কি? ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম। এই যে দেখো তাহলে কিউ মৌলটি হবে কি? স্ক্যান্ডিয়াম, যার পারমাণবিক সংখ্যা কত? 21। এবং দেখো এই যে আর এর পর আর যেহেতু ক্লোরিন, তারপরে এস দেয়া আছে, তাহলে ক্লোরিনের পর কি? আর্গন না? তাহলে আমাদের এস মৌলটি হলো আর্গন। তার মানে উদ্দীপক এভাবেও থাকতে পারে। ডিয়ার স্টুডেন্ট, এরপর দেখো আমরা আবার দেখতে পারি যে এভাবেও থাকতে পারে। যেমন দেখো পি ডট 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 দেয়া আছে, এখানে 3s1। তার মানে কি করতে হবে? আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে 3s1 পর্যন্ত যেতে হবে। তাহলে এখানে পি মৌলটা দেখো আমি 1s2, 2s2, 2p6, 3s1 এই পর্যন্ত যাব। তাতে দেখো 2, 4, 10 আর 1 11, এই হলো 11, যার পারমাণবিক সংখ্যা কি? কার পারমাণবিক সংখ্যা 11? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। অর্থাৎ পি মৌলটা হলো দেখো এখানে কি? সোডিয়াম। আবার অনুরূপ ভাবে এখানে কি মৌলটি? তাহলে কি ডট ডট দেয়া আছে 3d1, 4s2। তাহলে আমরা জানি যে 4s2, 3d1 এটা কি? স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তার মানে ডট ডট দেয়া আছে মানে আগে থেকে আমাদের ইলেকট্রন বিন্যাস করে এখানে যে নির্ধারিত যে অরবিটাল পর্যন্ত দেয়া আছে সেই পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাস করে মানে যেতে হবে। এবং তখন দেখতে হবে যে আসলে এই ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখতে হবে, পারমাণবিক সংখ্যা হিসাব করে দেখতে হবে মৌলটা কি। অথবা এইরকম থাকতে পারে, দেখো এই যে এরকম থাকতে পারে উদ্দীপকে পি, এই যে দেখো মানে ডট ডট দেয়া আছে n-1, তারপর s1 দেয়া আছে। তার মানে এই দেখো সাইডে n এর মান দেয়া আছে। n এর মান কত? 4। তাহলে তুমি n এর জায়গায় 4 বসাও, n এর জায়গায় 4 বসাও, 4 - 1, তারপর কি s1, তার মানে কি 4 - 1 মানে কি 3s1। আশা করি বুঝতে পারছো। এভাবেই সবগুলো, ঠিক আছে? এভাবে কিন্তু সবগুলো, অর্থাৎ এই উদ্দীপকটাই এখানে এভাবে দেয়া আছে। n এর মান দেয়া আছে, এই যে n এর জায়গায় n এর মান বসাইলে আমরা ওই একই রকম ভাবে ইলেকট্রন বিন্যাস করব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখান থেকে যে প্রশ্ন টাইপগুলো হতে পারে সেই প্রশ্ন টাইপগুলোর মধ্যে দেখো আমি গ এবং ঘ এর জন্য দিয়েছি প্রশ্ন টাইপগুলো। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তারপর বলছে এখান থেকে থাকতে পারে কিউ মৌলটির ইলেকট্রন বিন্যাস ভিন্ন ব্যাখ্যা করো। এই যে কিউ মৌলটি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস ভিন্ন কেন ব্যাখ্যা করো। এরপর দেখো বলছে পি ও আর মৌল দুটির মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ ব্যাখ্যা করো। তাহলে এখানে পি এবং আর মৌল দুটির মধ্যে, যেমন পি মৌলটি এবং আর মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ ব্যাখ্যা, অর্থাৎ আমরা জানি পর্যায় সারণীর একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ততই তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়। এই সম্পর্কিত যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর কিন্তু এটা। তারপর বলছে পি ও আর মৌল দুটির আলোকে আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি ব্যাখ্যা করো। আমরা জানি যে পি মৌলটা ইলেকট্রন দান করে এবং আর মৌলটি ইলেকট্রন গ্রহণ করে। তো আমরা জানি কোন পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি অর্জন করে সেটা হলো আয়নীকরণ শক্তি, এবং ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি নির্গত করে সেটা হলো ইলেকট্রন আসক্তি। এ সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে। এরপর দেখো
পি ও আর মৌল দুটি কি ধরনের বন্ধন গঠন করে এবং পি এবং আর মৌল দুটি কি ধরনের বন্ধন গঠন করে। পি মৌলটি ইলেকট্রন দান করে, আর মৌলটি ইলেকট্রন গ্রহণ করে। আমরা জানি ইলেকট্রন দান ও গ্রহণের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। তো আমরা আয়নিক বন্ধন গঠনের বিষয়টা ওই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে দান গ্রহণের বিষয়টা ব্যাখ্যা সহ দিব, তাহলে অ্যানসার হয়ে যাবে। এরপর দেখো কি বলছে, পি মৌলটি আয়নিক বন্ধন ও ধাতব বন্ধন গঠনে সক্ষম, কিন্তু আর মৌলটি আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন গঠনে সক্ষম। আমরা জানি পি মৌলটি যেহেতু ইলেকট্রন দান করে, সে আয়নিক বন্ধন গঠনে অংশ নেয়। আবার পি মৌলটি নিজেদের মধ্যে কি ধাতব বন্ধন গঠন করে, এবং আর মৌলটি যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, সেও আয়নিক বন্ধন গঠনে অংশ নেয়। এবং আর মৌলটি নিজেদের মধ্যে যখন বন্ধন গঠন করে, তখন কিন্তু ইলেকট্রন দান করতে পারে না, তখন নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। এরপর দেখো পি ও আর মৌল দুটির যোজনী ও যোজনী একই হলেও যোজ্যতা ভিন্ন। আমরা জানি কোন পরমাণু যতটি ইলেকট্রন দান করে, গ্রহণ করে বা শেয়ার করে, সেটা তার যোজনী। আর কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করে শেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে, সেটা তার যোজ্যতা ইলেকট্রন। সোডিয়াম তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন দান করে দেয়, তাহলে যোজনী 1। আবার দেখো, যদি আমি আর মৌলটির কথা বলি, যে আর মৌলটি হলো কত, ক্লোরিন, এখানে কি থাকে 3s2 3p5, এই যে শেষে থাকে 7টা ইলেকট্রন, সে অষ্টক পূর্ণের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে, যোজনী 1। কিন্তু যেহেতু সোডিয়ামের শেষ কক্ষপথে আবার ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তাহলে যোজ্যতা ইলেকট্রন 1। আবার যদি আমরা আর মৌলটির কথা বলি, আর মৌলটির শেষ কক্ষপথে যেহেতু 7টি ইলেকট্রন, তাহলে যোজ্যতা ইলেকট্রন কত, 7। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এই পর্যন্ত। এই বিষয়গুলোর আলোকে যদি তোমাদের কোনো কিছু ভিডিও প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা সকল বন্ধুদের সঙ্গে আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য বলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।